Welcome back to Inspiring Chemistry by RJ and I am your chemistry mentor. So, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পড়াশোনাটা কন্টিনিউ করছো, কি তাই তো? আচ্ছা বেশ, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন টপিক নিয়ে, যেখানে মেইনলি আলোচনা করা হবে আমাদের নিউ কামার্সদের জন্য। কাদের জন্য? নিউ কামার্সদের জন্য। এক্স্যাক্টলি, ঠিক শুনেছো। তার মানে কি, যারা এবার ক্লাস 10 থেকে ক্লাস 11 এ উঠবে, যারা মাধ্যমিক এক্সাম এর পরবর্তী ক্লাস 11 এ সায়েন্স নিয়ে পড়বে, স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আচ্ছা বেশ, তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো যে আজকের কি নিয়ে মেইনলি আলোচনা হবে। এক্স্যাক্টলি, আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 11 এর কেমিস্ট্রি সিলেবাসটি নিয়ে, ঠিক আছে? এবং আরো কিছু নতুন নতুন ইনফরমেশন তোমাদের এখানে দেওয়া হবে, কি করে পড়লে ভালো হয়, কোনগুলো তোমাদের মেইনলি পড়তে হবে, ইম্পর্টেন্ট টপিক, সেগুলো নিয়ে আলোচনা হবে। একদম নতুন করে পাই টু পাই আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে? দেখো, কোনো কিছু স্টার্টিং এর শুরুতে কোনো কিছু টপিক যখন আমরা পড়তে যাই, ফার্স্ট কিন্তু আমাদের মাথায় আসে একবার সিলেবাসটা একটু দেখে নিই কি কি রয়েছে, তারপরে কিন্তু আমরা সেই টপিকের ভিতরে ঢুকি, তাই না? এবার তুমি সিলেবাসটাই জানো না, মেইনলি তুমি অলরেডি পড়া শুরু করে দিয়েছো, ব্যাপারটা একটু কেমন জানো না? ঠিক আছে, অবশ্যই ফার্স্ট আমাদের যে কোনো জায়গাতে যে কোনো জিনিস পড়তে গেলে তোমাদের মধ্যে যেন সিলেবাসটা ওভারঅল একটা কম্প্যাক্ট আইডিয়া থাকে যে সিলেবাসটা কোথায় কি আছে না আছে খুঁটিনাটি সম্পূর্ণ, তবেই দেখবে পড়ার প্রতি আগ্রহটা গ্রো করবে। আদারওয়াইজ কিন্তু তোমরা ওই স্যার পড়িয়ে যাবে টিউশনিতে, তোমরা পড়ে যাবে আসবে, আলটিমেট কিছুই হবে না। বোঝা গেল তো? আচ্ছা বেশ, চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রসায়ন লীলা। চলো, এখানে মেইনলি আমরা কেমিস্ট্রিকে নিয়ে একটু আলোচনা করবো এবং তার সিলেবাস কি কি রয়েছে, আমাদের ক্লাস 11 এ কি কি পড়তে হবে না পড়তে হবে। তো চলো দেখি নিয়ে একবার এক নজরে দেখে নাও। দেখো, মেইনলি কেমিস্ট্রি সিলেবাসকে 3টি ভাগে ভাগ করা হয়। কটি ভাগে? 3টি ভাগে। এক্স্যাক্টলি, কি কি? অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল। অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল, ঠিক আছে? দেখো, আমি আপাতত স্বাভাবিক একটা হালকা পাতলা তোমাকে একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের হয়তো একটু ভালো লাগবে। দেখো, অর্গানিক কথাটার অর্থ হচ্ছে জৈব রসায়ন, ঠিক আছে? তোমরা হয়তো ক্লাস 10 এ কিছুটা হলেও হয়তো আইডিয়া পেয়েছো জৈব রসায়নে, তোমাদের লাস্ট চ্যাপ্টার একটা ছিল ক্লাস 10 এ, খেয়াল করে দেখো, আইইউপিএসি নামকরণ পড়েছিলে, তারপর কার্বন হাইড্রোজেনের বিভিন্ন বন্ড সম্বন্ধে পড়েছিলে, বিভিন্ন কম্পাউন্ড সেখানে পড়েছিলে, কি তাই না? ইথিলিন, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, মনে পড়ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি ওই সেই চ্যাপ্টারটি, কিন্তু এখানে আমাদের আরেকটু ডিটেলসে পড়তে হবে। তোমরা কি আস্তে আস্তে বড় হচ্ছ, তাই না? এখন একটু চাপটা ধীরে ধীরে নিতে হবে, বোঝা গেল? আচ্ছা বেশ, তো সেই অর্গানিকের পোর্শনটা আমাদের মেইনলি এখানে পড়তে হবে, যেটি খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং পার্ট। দেখো, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের হয়তো তোমরা যারা সিনিয়র রয়েছে, তোমাদের বাড়িতে যারা দাদা দিদিরা রয়েছে, তাদের কাছ থেকে তোমরা যদি কখনো শোনো, দেখো বেশিরভাগ স্টুডেন্টদেরই কিন্তু একটা ভয়ের জায়গা তৈরি হয়ে যায় এই কেমিস্ট্রি পোর্শন, বিশেষ করে এই অর্গানিক কেমিস্ট্রির জন্য, ঠিক আছে? কারণ এই অর্গানিক কেমিস্ট্রিটা তাদের পড়ার স্ট্র্যাটেজিটা ঠিক থাকে না, যার জন্য তারা একটা সময় এসে ভয়ে আর সেই জিনিসটাকে ঘাবড়ে যায় এবং ঠিকঠাক তোমার অ্যাপ্রোচ করতে পারে না বলে এক্সামে বাজে সিচুয়েশন তৈরি হয়ে যায়, ঠিক আছে? ওই একটা সময় দেখা যায় যে ওকে আর একদম ধুলো পড়ে জমে গেছে, ওকে আর বের করা হয় না। তার একটাই কারণ, কেমিস্ট্রির প্রতি ভয়, ঠিক আছে? বিশেষ করে অর্গানিক পোর্শনের প্রতি ভয়। তো যখন আমি রয়েছি তখন তোমাদের আর কোনো ভয়ের কারণ নেই, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি প্রতিটি টপিক এমনভাবে আলোচনা হবে, এমনভাবে আমরা পড়বো যেন তোমাদের কখনো মনেই না হয় যে আমরা এত কঠিন কিছু পড়ছি। সব কিছু জলের মতন সহজ মনে হবে, কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট, সত্যি বলছি, এর মতো মজাদার জায়গা কিচ্ছু হতে পারে না। যখন তোমরা দেখবে, আর বিশেষ করে যখন ল্যাব অ্যাটেন্ড করবে, প্র্যাকটিক্যাল, জানি না তোমাদের এই মুহূর্তে করোনা সিচুয়েশনে কতটা স্কুল খুলবে, কিন্তু যখন সেই জিনিসটা যখন তুমি পড়বে, সেই জিনিসটাই তুমি যখন মানে ল্যাবে গিয়ে কাজটা করবে, দেখবে মানে একটা আলাদাই ফিলিংস কাজ করে। সেটা বলে বোঝানো যাবে না যতক্ষণ না তুমি ল্যাবে যাচ্ছ। আচ্ছা বেশ, ঠিক আছে, এটা গেল অর্গানিক কেমিস্ট্রি নিয়ে, ঠিক আছে? নেক্সট রয়েছে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রি এটাও খুব ইন্টারেস্টিং এবং খুব লজিক্যাল পার্ট, ঠিক আছে? ইনঅর্গানিক কেমিস্ট্রিতে মেইনলি আমরা লজিকগুলোকে বুঝতে হয়। এই লজিকগুলো তুমি বুঝতে পারলে তুমি নিজে নিজে এক্সপ্লেন করতে পারবে। এখানে মেইনলি ব্যাখ্যা টাইপের, এটা কেন হলো, এর থেকে এর আকারটা কেন বড়, এর আয়নোজন শক্তি কেন বড়, ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি কার কম, মানে এই টাইপের কোশ্চেনগুলো এখানে আসে। আমরা আগে আমাদের বেসিক জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, একদম যেগুলো দরকার, ঠিক আছে? বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয় যে তারা বেসিক জায়গাগুলো তাদের ক্লিয়ার থাকে না,
ফলে তারা একবারে উপরের দিকে চলে যেতে থাকে, এক্ষেত্রে তাদের এই প্রবলেমগুলো ফেস করতে থাকে ধীরে 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 একটা সময় পর একদম বইটা পুরো ক্লোজ হয়ে যায়, সেটা ওপেন হয় না সহজে। ঠিক আছে, তো যাই হোক কথা বেশি হয়ে যাচ্ছে। আর লাস্ট রয়েছে ফিজিক্যাল পোর্শন। ফিজিক্যাল পোর্শনটা আরও খুব ইন্টারেস্টিং এবং নাম্বার স্কোরিংয়ের জায়গা। ফিজিক্যালে মানে সুন্দর নাম্বার তোলা যায়, একদম তোমার হুবহু বই থেকে লিটো তুলে দেবে। নিউমেরিক্যাল এবং গ্রাফ এই দুটো জিনিসই মেনলি এখানে থাকে। তো এখানে আমাদের যে জিনিসগুলো একটু মনে রাখতে হয়, সেই সূত্র কয়েকটা মনে রাখতে হয়। ঠিক আছে, এবং তার থেকে বড় কথা দেখবে সূত্র সবাই মনে রাখবে। একটা ভালো স্টুডেন্টের সূত্র মনে রাখবে, একটা খারাপ স্টুডেন্টের সূত্র মনে রাখবে। এক্সামে যে কোশ্চেনটি হবে সেটি কি হবে বলতো, তোমাকে এমনভাবে ভাসিয়ে দেবে যে যে খুব ভালো পড়াশোনা করেছে সেই একমাত্র করে আসতে হবে, ঠিকভাবে করে আসতে হবে, সঠিকটা। কোশ্চেন দেখবে একদম সহজ, যে খারাপ স্টুডেন্ট সে এ বাবা এত সহজ অঙ্ক, এটা আমি নিজেই করবো। আর যে খুব ভালো স্টুডেন্ট সেও তো নিশ্চয়ই নিজে মানে সেও নিজেই করবে। ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হবে ইউনিট কনভার্সন, মানে তোমাকে ওই জায়গাতে ভাসাবে। ঠিক আছে, তো এখানে তোমাদের ইউনিট নাম্বার 1, তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট স্টার্টিংয়ে যে ইউনিট নাম্বার 1 একটা চ্যাপ্টার রয়েছে, আমি দেখো এখানে লিখে দিয়েছি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। ইউনিট নাম্বার 1 এর রয়েছে তোমাদের বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এই চ্যাপ্টারে আমাদের কিছু ইউনিট কনভার্সনের ব্যাপার রয়েছে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমাদের এখানে খুব সুন্দর করে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা বেশ, তাহলে এই হয়ে গেল আমাদের মেইনলি ফিজিক্যাল পোর্শন থেকে এই জিনিসগুলোই আসে, তোমার নিউমেরিক্যালস আসে, গ্রাফস আসে। ঠিক আছে, আর এখানে ইউনিট কনভার্সনের ব্যাপারটা রয়েছে, ব্যাস। তো তুমি একদম পুরো প্যাকড আপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বেশ, তো চলো এক এক করে দেখে নিই যে আমার কি কি রয়েছে। দেখো ফার্স্টে এখানে আমরা তো 3টে ভাগে ভাগ করে দিয়েছি, আশা করি দেখতে পাচ্ছ, অর্গানিক, ইনঅর্গানিক এবং ফিজিক্যাল পার্ট। এবার দেখো অর্গানিকে কি কি রয়েছে, তোমরা টোটাল রয়েছে 14টা ইউনিট। তোমাদের ক্লাস 11-এর সিলেবাস রয়েছে টোটাল 14টা ইউনিট, তার মধ্যে ইউনিট নাম্বার 12 যেটা, ঠিক আছে, ইউনিট নাম্বার 12 এবং ইউনিট নাম্বার 13 এবং ইউনিট নাম্বার 14, এই তিনটাকে আমরা অর্গানিকের মধ্যে ফেলি। মেইনলি ইউনিট নাম্বার 12 এবং 13টা মেইনলি ফেলি। ইউনিট নাম্বার 14 তোমার রয়েছে পরিবেশ রসায়ন, এটা তোমরা অলরেডি পড়ে এসেছো। পরিবেশ বিদ্যা বলে আমাদের চ্যাপ্টারটা মানে সাবজেক্টটা থাকে, সেই সাবজেক্টটা তোমরা অলরেডি পড়ে এসেছো। এই পরিবেশ রসায়নে কি পড়তে হয় তোমাকে একটু হালকা করে রাফ আইডিয়া দিয়ে দেই। এখানে মেইনলি তোমাদের ওই বায়ু দূষণ, জল দূষণ, তারপরে তোমার মৃত্তিকা দূষণ, অ্যাসিড রেইন, বুঝতে পারছো জিনিসগুলো, তোমার ওজোন লেয়ার, তারপরে তোমার কুয়াশা, ধোঁয়াশা, এই সমস্ত জিনিসগুলো এখানে পড়তে হয়। ঠিক আছে, তোমরা অলরেডি সেটা জানো, তোমরা নিজেরাই এইটা জিনিস এই টপিকটা পড়তে পারবে। ঠিক আছে, আচ্ছা মেইন এখানে অর্গানিক কেমিস্ট্রির যে জায়গাটা মেইনলি যেটা আমাদের পড়তে হবে অলরেডি, যেটা আমাদের মেইনলি পড়তে হবে সেটি হচ্ছে ইউনিট নাম্বার 12, ইউনিট নাম্বার 13, খুব ভালো করে পড়তে হবে। আর এই পুরো দেখো আমাদের একটা ভুল ধারণা থাকে যে ক্লাস 11 ক্লাস 12 যারা সিনিয়র দাদা দিদি ওদের কাছে তোমরা যদি শুনে থাকো, বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু একটা ভুল করে, সেটা হচ্ছে ক্লাস 11টাকে পুরোটাই তারা ফাঁকি দিয়ে দেয়, মানে 11 তো কোথাও কাজে লাগে না, জাস্ট নামমাত্র 11, আমাদের যা পড়া 12 ভালো করে পড়বো, 12টাই আমাদের মেইনলি কাজে লাগবে। এবার এই যে ভুল ধারণাটা তোমরা বিশ্বাস করবে না, তোমরা নতুন, তোমাদের কোনো আইডিয়া নেই, কিন্তু একটা তোমরা শুনে রাখো যে ইউনিট নাম্বার 12 এবং ইউনিট নাম্বার 13, মানে এই যে দুটো ইউনিট অর্গানিক কেমিস্ট্রি দুটো পার্ট, এই পুরোটা তুমি যদি না জানো, তুমি ক্লাস 12-এর অর্গানিক তুমি ছুতে পারবে না বলেই তাদের মধ্যে যারা সিনিয়র তাদের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে বা অলরেডি তৈরি হয়ে যায় এই দুটো পার্টের জন্য। কারণ এই দুটো পার্ট তারা ঠিক করে পড়েই না, পাত্তাই দেয় না, যার জন্য এই অবস্থা হয়ে যায়। কিন্তু তোমরা কিন্তু এই ভুলটা করো না। আমার আজকে ভিডিওটি করার মেইন উদ্দেশ্য কিন্তু তোমাদের এই সমস্ত জায়গাগুলোকে নক করা, এই সমস্ত জায়গাগুলো তোমাদের নক করে দেওয়া, যেন তোমরা সেই একই ভুল বারবার রিপিট না করো। যারা তোমাদের সিনিয়র তারা সেই একই ভুল করে গেছে বছরের পর বছর, তোমরা নতুন, তোমরা যেন সেই ভুলটা না করো। ঠিক আছে, আমি চাই যে যারা তোমরা আছো নতুন উঠেছো এবং যারা আমাকে ফলো করছো, অ্যাটলিস্ট তোমরা অন্তত অর্গানিকটাকে নিয়ে যেন তোমাদের ভয় না তৈরি হয় মনের মধ্যে। ওকে, আচ্ছা বেশ, তাহলে ইউনিট নাম্বার 12, ইউনিট নাম্বার 13 এই দুটো অবশ্যই কিন্তু আমাদের মাস্ট পড়তেই হবে। তুমি ক্লাস 11-এর আর আদার্স কি কি চ্যাপ্টার আমাদের এখানে পড়তে হবে, আমি সেখানে লাস্ট তোমাকে ভিডিও শেষে আমি জানিয়ে দিচ্ছি সেটা, যে কোন কোন চ্যাপ্টার আমাদের অবশ্যই পড়তে হবে। 14টা ইউনিট আছে, তার মধ্যে 14টাই যে আমাকে পড়তে হবে তার কোনো মানে নেই। দেখা গেল কারোর হলো না পড়া বা কোনো কারণবশত সে 14টা পড়তে পারলো না, তো সেক্ষেত্রে কি তার কোনো অনেক বড়সড় কোনো প্রবলেম হবে না। কি কি টপিক সেক্ষেত্রে আমাদের কোন কোন টপিক মেইনলি কভার করলে আমাদের অলরেডি ক্লাস 11-এ যথেষ্ট, সেই জিনিসগুলো আমি আজকে বলবো। ঠিক আছে, ইউনিট 12 যেটা রয়েছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি, সেখানে মেইনলি জৈব রসায়নের প্রাথমিক ধারণা চ্যাপ্টারটির নাম। ঠিক আছে, সেখানে মেইনলি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আইইউপিএসি নামকরণ। তোমরা ক্লাস 10-এ হয়তো নামকরণটা অলরেডি শিখেছো, কিন্তু ওটাই যথেষ্ট নয়, আমাদের এখানে আরেকটু পড়তে হবে ডিটেইলসে। আইইউপিএসি নামকরণ। নেক্সট রয়েছে জিওসি, মোস্ট ইম্পর্টেন্ট,
মোস্ট ইম্পর্টেন্ট জিওসি। জিওসি ফুল ফর্ম হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, এই জায়গাটাতে মেইনলি আমাদের মেন বলতে পারো স্তম্ভ, অর্গানিক কেমিস্ট্রির যে মেন স্তম্ভ, যে পিলার, বাড়ি বানাতে গেলে যে মেন খুঁটিগুলো দরকার হয়, সেটা হচ্ছে আমাদের এই জিওসিটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে এখানে পড়তে হয় আইসোমারিজম, সমবায়বতা। তোমরা হয়তো ক্লাস 10 কিছুটা হলো নামটা শুনেছো অন্তত, কি জিনিস আমরা ডিটেলসে সব পড়বো। আচ্ছা ইউনিট 4 যেটা, ইউনিট 13 যেটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। দেখো হাইড্রোকার্বন বলে তো আমরা কি বুঝি, কার্বন এবং হাইড্রোজেনের কম্পাউন্ড, কার্বন এবং হাইড্রোজেন মিলিয়ে তৈরি কম্পাউন্ড বা যৌগ, তাই না? তো মেইনলি এখানে আমাদের এই জিনিসগুলো পড়তে হয়। এবার এই জিনিসটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি ইউনিট নাম্বার 12টা তোমার ক্লিয়ার থাকবে, তখনই তুমি এখানে বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু তুমি বুঝতে পারবে না। মানে একটার সাথে একটা এমন ভাবে লিঙ্কেড আছে, তোমরা মানে হয়তো তোমাদেরকে যদি জিনিসগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া না হয় তোমরা ধরতেও পারবে না, এমনই একটা জিনিস। ঠিক আছে, তো প্রতিটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। ইউনিট নাম্বার 13 যেটা হাইড্রোকার্বন রয়েছে সেখানে মেইনলি আমাদের দুটো জিনিস পড়তে হয়, একটা অ্যালিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক। এই দুটো ইউনিট পড়লেই আমাদের এখানে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এবার চলো সুইচ করছি ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এখন টোটাল রয়েছে 6টা ইউনিট, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 10, 11, ইউনিট 9। ঠিক আছে, আচ্ছা ইউনিট 2 তে কি আছে, পরমাণুর গঠন, পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার, যেটা তোমাদের ইউনিট নাম্বার 2 তে রয়েছে। ইউনিট 3 তে যেটা পিরিয়ডিক টেবিল মানে পর্যায় সারণীর একটা চ্যাপ্টার রয়েছে। ইউনিট 4 এ কি রয়েছে, কেমিক্যাল বন্ডিং মানে রাসায়নিক বন্ধন বলে একটা চ্যাপ্টার রয়েছে। ইউনিট 10 এ রয়েছে এস ব্লক, এস ব্লক মানে পর্যায় সারণীকে আমরা 4টে ভাগে ভাগ করি, সেটা হয়তো তোমরা পরে পড়বে। ঠিক আছে, সেই এস ব্লকটা আমাদের পড়তে হয়। তারপরে রয়েছে পি ব্লক, এবং সবার লাস্টে রয়েছে হাইড্রোজেন। হাইড্রোজেনের বিভিন্ন অণু, যৌগ এবং তার বিভিন্ন প্রপার্টি নিয়ে আমাদের পড়তে হয়। ঠিক আছে, এটা গেল ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে মেইনলি আমরা কি পড়তে হয়, ফিজিক্যাল কেমিস্ট্রিতে মেইনলি তোমাদের বইয়ে রয়েছে ইউনিট নাম্বার 5 যেটা পদার্থের গ্যাসীয় এবং তরল অবস্থা, এটা একটা পড়তে হয়। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 6 থার্মো মানে থার্মোডাইনামিক্স, তাপ গতিবিদ্যা। ঠিক আছে, ইউনিট নাম্বার 7 এ রয়েছে ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়াম, হ্যাঁ ইকিউএম, একে ইকুইলিব্রিয়ামকে সংক্ষেপে আমরা এইভাবে লিখতে পারি, নিচে একটা দাগ দিয়ে দিতে হয় খালি। ঠিক আছে, আচ্ছা আর নেক্সট হচ্ছে রেডক্স। রেডক্স মানে তোমরা জারণ বিজারণ চ্যাপ্টার, জারণ বিজারণ নামটা অলরেডি শুনেছো ক্লাস 8 9 এ, সেই জারণ বিজারণ এখানে আমাদেরকে পড়তে হয়। আর লাস্ট এখানে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি আমি এখানে ঢুকিয়ে দিয়েছি, এটা আমাদের ইউনিট নাম্বার 1 এ রয়েছে। ঠিক আছে, এই হলো তোমার মেন সিলেবাস। ঠিক আছে, এর মধ্যে যেটা তখন আমি লাস্ট বলছিলাম যে এর মধ্যে কি আমাদের সবগুলো ইউনিট স্যার পড়তে হবে না, সবগুলো তুমি নাও কভার করতে পারো, তবে কোন কোন ইউনিট তোমরা অবশ্যই কভার করতে হবে সেটা একবার দেখে নাও। এখানে তোমার যে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পরমাণুর গঠন, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, এই 3টে চ্যাপ্টার, আর এদিকে হচ্ছে জিওসি, জিওসি মানে ইউনিট নাম্বার 12। ঠিক আছে, জৈব রসায়নের প্রাথমিক ধারণা। এই যে টোটাল 4টে চ্যাপ্টার রয়েছে, এই 4টে চ্যাপ্টার তুমি যদি ঠিকভাবে একদম পাই টু পাই ঠিকভাবে যদি কভার করতে পারো, তুমি কেমিস্ট্রির যে মহাসমুদ্র তার একটু হলেও অতিক্রম করতে পেরেছো, নিজেকে মনে করতে পারবে। এই 4টে টপিক একদম মানে কেমিস্ট্রির বাড়ির ধরো 4টে খুঁটির মতন, একদম 4টে স্তম্ভের মতন পাওয়ারফুল। যার এই 4টে টপিক একদম ক্লিয়ার কাট রয়েছে, সে হ্যাঁ কেমিস্ট্রি শিখেছে ক্লাস 11 এতটুকু আমি বলতে পারবো। ঠিক আছে, মানে তার অ্যাটলিস্ট ক্লাস 12 গিয়ে সমস্যা ফেস করতে হবে না, প্রবলেম করতে হবে না। এবার তুমি যদি এই 4টে টপিক বাদ দিয়ে আদারওয়াইজ চ্যাপ্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো তুমি যদি পড়তে থাকো, হ্যাঁ অবশ্যই হাইড্রোকার্বনটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো হাইড্রোকার্বন তুমি তখনই করতে পারবে যখন তুমি এই টপিকটা ভালো করে করতে পারবে। ঠিক আছে, তো এখানে হাইড্রোকার্বনটাও অবশ্যই ইম্পর্টেন্ট। এই 5টা টপিক তোমাকে অ্যাটলিস্ট করতেই হবে, অ্যাটলিস্ট করতেই হবে। ঠিক আছে, আচ্ছা ফিজিক্যালের ক্ষেত্রে বলে রাখি, ফিজিক্যালে যে তোমাদের গ্যাসীয় ধর্ম, তোমরা চার্লস ল, বয়েলস ল এগুলো অলরেডি পড়ে এসছো, এই সমস্ত কিছু কিছু জিনিস এখানে রয়েছে, এবং এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, খুব সহজ চ্যাপ্টার, এটা খুবই সহজ চ্যাপ্টার। এবার ইউনিট নাম্বার 6 যেটা রয়েছে থার্মোকেমিস্ট্রি মানে তাপ গতিবিদ্যা, এটা হচ্ছে তোমাদের বলতে গেলে ক্লাস 11 এর সবথেকে ফার্স্ট টপিক, মানে সবথেকে বড় টপিক। মানে এটা শেষ করতে অ্যাটলিস্ট টিচারদের মিনিমাম 3 থেকে 3.5 মাস কম করে লাগে। ঠিক আছে, এতটাই বড় টপিক এটা, এবং এটা খুব ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ। এবার দেখো তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা ক্লাস 11 এ উঠেছো তোমরা আগে থেকে কিন্তু অলরেডি পড়া শুরু করার আগে থেকে তোমরা তোমাদের ফিউচারটার কথা একটু ভেবে নাও, কে কোন লাইনে যাবে। ঠিক আছে, এখন থেকে সেটা তোমাদের ভাবা উচিত, কারণ সেটা তোমরা ক্লাস 11 পার করার পর 12 এ গিয়ে তখন ভাববে ইউ আর সো লেট। ঠিক আছে, তুমি অনেকটা দেরি করে ফেলেছো ততক্ষণে, কিন্তু
তোমাদের এখনই, কারণ কি তোমরা পরবর্তী যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি যদি নিট দাও, জয়েন্ট দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ক্লাস 11 এবং ক্লাস 12 দুটোকেই সমানভাবে প্রায়োরিটি দেওয়া দরকার। তো তুমি এবার ক্লাস 11টা ঠিক করে পড়লেই না, ক্লাস 12টাই শুধু তুমি পড়ে চলে গেলে, তো তুমি কি পারবে করতে? নিশ্চয়ই খুব একটা ভালো র্যাঙ্ক করতে পারবে না, ঠিক আছে? আর যখন তুমি সায়েন্স নিয়েছো, অ্যাটলিস্ট এই সমস্ত এক্সামটা তোমাদের জন্যই মেনলি। আর্টসের স্টুডেন্টরা তো ওখানে বসতে পারবে না, তাই না? তো চট করে জীবনে যদি খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে চাও, খুবই খুবই তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে চাও, তবে টার্গেটটা এখনই তৈরি করো। দেখো এই খালি জয়েন্ট নিট এই দুটোই যে লাইন আছে তার কোনো মানে নেই। তোমাদের সায়েন্সের প্রচুর স্কোপ আছে, ঠিক আছে? এমনি এমনি তোমরা সায়েন্স নাওনি, তার পেছনে নিশ্চয়ই তোমরা জানো অনেক কিছুই। আমি আর বেশি বলছি না, কিন্তু এতটুকু বলছি যে প্রচুর স্কোপ আছে, কিন্তু একে সায়েন্সের মতন করে পড়ো, অবহেলা করো না, ঠিক আছে? অবহেলা করলে মনে রাখবে, তুমি যদি কোনো সাবজেক্টকে বা কোনো জিনিসকে অবহেলা করো, সেও তোমাকে অবহেলা করবে একটা সময়, ঠিক আছে? প্রবলেমটা তোমার হবে, ক্ষতিটা তোমার হবে। সো নিজের সাবজেক্টকে, নিজের বিষয়বস্তুগুলোকে, নিজের টপিককে ভালোবাসতে শেখো। দেখবে তুমি যাকে ভালোবাসতে পারবে সে তোমাকে অনেক কিছু দেবে। যে টপিককে, নিজের সাবজেক্টকে ভালোবাসতে শেখো। হ্যাঁ, তাই বলে খালি তুমি অঙ্ক, স্যার আমি অঙ্ক খুব ভালোবাসি, সারাদিন তুমি খালি অঙ্ক নিয়ে পড়ে আছো, সেটা করলে কিন্তু ঠিক হবে না। কারণ তোমাকে এখানে অ্যাটলিস্ট 4টে পার্টি, তোমার যে 4টে সাবজেক্ট রয়েছে এখানে, অ্যাটলিস্ট সেগুলোকে ভালো করে পড়তেই হবে, ঠিক আছে? সবাইকে ভালোবাসতে শিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থার্মো হলো ইকুইলিব্রিয়ামটা একটা বড় বড় টপিক। রেডক্সটা তুলনামূলক সহজ আছে, অসুবিধা নেই, নতুন জিনিস, ঠিক আছে? আর এই দুটোর মধ্যে অর্গানিকের পোর্শনটা একটু টাইম দিতে হবে তোমাকে। অর্গানিকটা ধীরে সুস্থে কাজ করবে, মনে রাখবে। অর্গানিকটা হচ্ছে তোমার সম্পূর্ণ শেখার জায়গা। অর্গানিকটা কি? সম্পূর্ণ শেখার জায়গা। দেখো যখন আমরা কোনো কিছু শিখি, তুমি বিশেষ করে অঙ্ক যখন শিখেছো আগে, দেখবে খুব মনোযোগ সহকারে আমরা জিনিসগুলো শিখি, তাই না? স্যার বলে এই আজকে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে তোমার শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাই না? যেন ওই রিলেটেড কোশ্চেন আসলে তোমরা সহজে করতে পারো। ঠিক সেই রকম এই যে এখান থেকে দেখো, এখান থেকে হুবহু তোমাকে হয়তো জিনিসপত্র আসবে না, হুবহু তোমাকে জিনিসপত্র আসবে না, হুবহু জিনিসপত্র আসবে তোমার এই যে এই পোর্শন থেকে, ফিজিক্যালের এই পোর্শনটা থেকে। তোমরা অবশ্যই স্ক্রিনশট একটা নিয়ে রেখে দাও, হ্যাঁ? আর অবশ্যই সিলেবাসটা একটা কম্প্যাক্ট আইডিয়া কিন্তু নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তোমার ভালোর জন্যই আমি বলছি কথাটা। হয়তো তোমার মনে হচ্ছে স্যার একটু বেশি খাটাচ্ছেন, আমি খাটাচ্ছি না। মনে রাখবে, টিচাররা তোমাদের সবসময় ভালোর জন্যই, কোনো না কোনো যদি কিছু করতে বলে সবসময় তোমাদের ভালোর জন্যই করতে বলে, ঠিক আছে? তাদের টিচারের কোনো কিছু ভালো হয় না, তোমাদের ভালোর জন্য। কারণ তোমরা যদি একটা ভালো জায়গায় যাও, আমাদের ভালো লাগবে, যে আমরা বলতে পারবো যে হ্যাঁ আমার অমুক স্টুডেন্টই ওখানে রয়েছে, মানে একটা গর্বের সহিত আমরা বলতে পারবো, ঠিক আছে? মানে তোমাদের উপরেই তো আমাদের গর্বগুলো ডিপেন্ড করে। সেই জন্য টিচাররা যদি একটু বকাও দেয়, তো সেখানে মাইন্ড করতে হয় না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, মেন তাহলে আমি কি কি বললাম, কোন কোন চ্যাপ্টার তোমাদের অবশ্যই পড়তে হবে। 1 নাম্বার হচ্ছে পরমাণুর গঠন, 2 নাম্বার হচ্ছে পিরিয়ডিক টেবিল, 3 নাম্বার হচ্ছে কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে? অ্যাটলিস্ট ইনঅর্গানিক থেকে এই 3টে প্রশ্ন তোমাকে পড়তেই হবে। এদিকে চলে আসো অর্গানিকে, জৈব রসায়ন প্রাথমিক ধারণা মানে ইউনিট 12টা অবশ্যই পড়তে হবে। ইউনিট 12 তুমি যদি ঠিকঠাক পড়তে পারো, ইউনিট 13 তুমি নিজে নিজে বুঝতে পারবে, সহজে বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না। এই দুটো টপিক তোমাকে পড়তেই হবে। এই পুরো অর্গানিক পোর্শনটা কিন্তু তোমার ক্লাস 12 এ ঢুকে আছে। এটা মজার বিষয়, ক্লাস 12 এর এই পুরো অর্গানিক পোর্শনটা ঢুকে আছে। তার মানে এটা যদি তুমি পুরোটা করতে পারো, তুমি ক্লাস 12 এর 20 থেকে 25% তুমি ক্লাস 11 এ শেষ করে ফেলছো, ঠিক আছে? এবার আমি তোমাকে যোগ গুণ ভাগ তুমি জানো না, এবার আমি তোমাকে সরল দিয়ে দিয়েছি, তুমি কি করতে পারবে? ধরে নাও এই জিনিসটা সরলের মতো, আর এই চ্যাপ্টারটা হচ্ছে যোগ গুণ ভাগের মতো। তুমি যদি এটা যে যোগ গুণ ভাগগুলো না করতে পারো, তুমি সরলটা ধরতে পারবে না। আবার এই দুটো টপিক হচ্ছে ক্লাস 12 এর জন্য যোগ গুণ ভাগ। এই দুটো টপিক যদি তুমি ঠিকঠাক না করতে পারো, তুমি ক্লাস 12 এ সরলটা তুমি ধরতে পারবে না। দেখো, বুঝতে পারলে কথাটা আমার? আচ্ছা, থার্মোডাইনামিক্স, না এই তোমার নিট বলো, জয়েন্ট বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। এখান থেকে কোশ্চেন তোমার আসবেই, এমনই একটা জিনিস ভাবো। তোমার মেইনলি কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো, বিভিন্ন তোমার এক্সাম বলো, তোমার এখান থেকে কেমিক্যাল বন্ডিং থেকে কোশ্চেন আসবে, পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেন আসবে, পরমাণু গঠন থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? এস ব্লক, পি ব্লক থেকে আসবে। তুমি পিরিয়ডিক টেবিলটা ঠিক করে পড়তে পারো, তুমি সহজে এগুলো বলতে পারবে, ঠিক আছে? এখান থেকে তোমার জৈব রসায়নটা অবশ্যই এখান থেকে কোশ্চেন আসে, হাইড্রোকার্বন থেকে তোমার কোশ্চেন আসে, এখান থার্মোডাইনামিক্স থেকে তো অবশ্যই কোশ্চেন আসে। এই তো এই কটা টপিক তোমাকে অবশ্যই পড়তে হবে, তুমি যদি অ্যাটলিস্ট নিট দিতে চাও বা জয়েন্ট দিতে চাও। আচ্ছা,
তো এই হলো আজকে আমাদের ক্লাস 11 এর সিলেবাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা বলতে পারো। ঠিক আছে, আর দেরি না করে সিলেবাস তো আশা করি বুঝে গেছো। এবার ধীরে ধীরে একটা কম্প্যাক্ট আইডিয়া তোমার মধ্যে আশা করি হয়ে গেছে। এখন ধীরে ধীরে তোমাদের পড়া শুরু করো, আর দেরি না করে ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকো। এক একটা বই তোমরা দেখে থাকবে হয়তো ভলিউম যথেষ্ট বেশি, তো সেক্ষেত্রে কি করে পড়া উচিত, কতটা পড়া উচিত, সব তোমাদেরকে আলোচনা করে দেওয়া হবে। টেনশনের কিচ্ছু নেই, তোমরা জাস্ট ফলো করতে থাকো এবং নিজেদের পড়া কন্টিনিউ করতে থাকো। যতটা পড়ানো হবে তোমরা ঠিক ততটা পড়তে থাকো, দেখবে আর কোনো প্রবলেম হবে না। আর টিচারদের কথা অবশ্যই শুনতে থাকো। ঠিক আছে, ঠিক আছে, আর বেশি কথা বাড়াচ্ছি না, নইলে আবার তোমরা খেপে যাবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থেকো। টাটা।